কয়েকদিন আগে আমরা আমাদের ফেসবুক পেজে একটি কোশ্চেন করেছিলাম, ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার নিয়ে যদি কোনো জিজ্ঞেস থাকে, সেই কোশ্চেন আমাদের কাছে করতে, তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ পুরো ভিডিওটা থাকবে যে সমস্ত কোশ্চেন আমরা সাধারণ মানুষের থেকে পেয়েছি তার উত্তর নিয়ে। আজ আমার সাথে রয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডক্টর অরিন্দম মণ্ডল। আজ এই উত্তরগুলো আমরা ডাক্তারবাবুর মুখ থেকে শুনে নেব। নমস্কার, আমি ডক্টর অরিন্দম মণ্ডল, maxillofacial oral cancer and microvascular reconstructive surgeon and also a visiting scholar at Changbung Memorial Hospital, Taiwan. আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আমরা ওরাল ক্যান্সার সম্বন্ধীয় পেয়েছি, যেগুলোর আজকে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন যিনি করেছেন, কেশব দে মণ্ডল। উনি আমাদের প্রশ্ন করেছেন, ম্যাডাম, মুখের কোন ঘা থেকে ক্যান্সার হতে পারে যদি একটু বিস্তারিত আলোচনা করেন খুব ভালো হয়। ক্যান্সারের পার্সেন্টেজের দিক থেকে ছেলেদের বেশি ক্যান্সার হয় নাকি মেয়েদের বেশি ক্যান্সার হয়? তো উত্তরটা আমরা শুনে নিচ্ছি। ওকে, সো ওরাল ক্যান্সার সাধারণত আমরা যেহেতু মুখের ক্যান্সার নিয়ে আলোচনা করছি, অনেক রকম ঘা মুখের মধ্যে কোনো গ্রোথ বা লাল বা সাদা দাগ, যেগুলি ৩ সপ্তাহ হয়ে গেছে, ভিটামিন বিভিন্ন রকম ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু সেটি কমপ্লিটলি কিওর হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সবসময় তাকে সাসপিশিয়াস চোখে দেখি এবং দরকার হলে বায়োপসি বা সেগুলোর দিকে আমরা সাজেস্ট করি পেশেন্টকে। সুতরাং যে কোনো ঘা, সাদা বা লাল দাগ, টিউমারের মতো কোনো গ্রোথ, সেটা যদি ৩ সপ্তাহের বেশি থাকে, তাহলে আমাদের একবার স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। সো এবারের যে প্রশ্ন, যে এই মুখের ক্যান্সার আমরা সাধারণত ছেলে বা মেয়েদের কাদের ক্ষেত্রে বেশি দেখতে পাই? মুখের ক্যান্সারের সঙ্গে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে দেখা গেছে যাদের টোবাকো হ্যাবিট অথবা স্মোকিং এর হ্যাবিট বেশি আছে, তাদের মুখের মধ্যেই এই ওরাল ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান পপুলেশনে দেখতে পাই ছেলেদের এই টোবাকো ইউজ করার প্রবণতা অনেক বেশি। ফলে ছেলেদের মুখেই আমরা সবথেকে বেশি ওরাল ক্যান্সার দেখতে পাই। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করেছেন বিদ্যুৎ মণ্ডল। প্রশ্নটি হলো, মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সার হওয়ার প্রধান কারণগুলি কি কি হতে পারে ম্যাডাম? একটু জানাবেন প্লিজ। এই উত্তরটিও আমি স্যারের কাছ থেকে শুনে নেব। মুখের ক্যান্সারের হওয়ার কারণগুলির মধ্যে সর্বপ্রথম যে ফ্যাক্টরটি আসে, সেটি হলো স্মোকলেস টোবাকো। যেমন গুটখা, খৈনি, তামাক জাতীয় দ্রব্য ইউজ করা এবং সুপুরি জাতীয় দ্রব্য ইউজ করা হচ্ছে প্রথম কারণ ওরাল ক্যান্সারের। সেকেন্ড আসছে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই জিভের গায়ে কোনো ঘা বা এইগুলি কোনো যে আলসার যেটি শুকাচ্ছে না পুরোপুরি, সেগুলি আমরা দেখতে পাই যে অনেক সময় একটা ভাঙা দাঁত, সামান্য একটা ভাঙা দাঁত যেটা নেগলেক্ট করা হয়েছে অনেক দিন ধরে, সেই ভাঙা দাঁত থেকে ধীরে ধীরে ঘষা লাগতে লাগতে একটা ঘা তৈরি হয়। সেই ঘাটা দিনের পর দিন আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়। এমন দেখা গেছে সেই মানুষটির কোনো রকমের কোনো হ্যাবিট নেই, সে গুটখা, খৈনি, টোবাকো বা অ্যালকোহল ইউজার নয়, কিন্তু একটা সামান্য একটা ভাঙা দাঁত, যেটি কন্টিনিউয়াস একটা ইরিটেশন দিয়ে দিয়ে সেই জায়গার সেলুলার চেঞ্জ করে একটা ক্যান্সারে পরিণত করতে পারে। আমাদের তৃতীয় প্রশ্নটি করেছেন শেখ ইমতাজ। কি কি লক্ষণ দেখা যায় ওরাল ক্যান্সারে? মুখের ক্যান্সারের বিশেষ কিছু লক্ষণ আছে, যেগুলি আমরা দেখলেই আমরা নিজে থেকে অনেক সময় ডায়াগনোজ করতে পারি যে এটি কোনো একটু ভুল হচ্ছে মুখের মধ্যে, যেটি আমার কমপ্লিটলি সারছে না। সেগুলো কি কি হতে পারে? এক হচ্ছে সাদা বা লাল দাগ। সেই দাগটা সাদা একটা আস্তরণ পড়ে আছে মুখের মধ্যে, কয়েক মাস হয়ে গেল কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেকেন্ড, কোনো গ্রোথ, যেমন আমরা এটাকে বলি কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। ফুলকপির মতো একটা ছোট্ট কলিফ্লাওয়ার লাইক গ্রোথ মুখের মধ্যে বা গালের পাশে হয়ে আছে, সেটি কোনোভাবে কিওর হচ্ছে না। এবং এমন ঘা যেটি আঙুল দিয়ে টাচ করলে খুব সহজে রক্ত বেরোয়, এমন ঘা যেটি আঙুল দিয়ে টাচ করলে খুব সহজে রক্তক্ষরণ হয়। এবং কিছু ঘা যেগুলো আঙুল দিয়ে টাচ করলে তার পেরিফেরিতে একটা শক্ত একটা লেয়ার তৈরি হয়, হাত দিলে সে খুব হার্ড নয়, খুব সফট নয়। এটাকে আমরা বলি ইনডিউরেশন। এই ইনডিউরেশনটা একটা মার্কার একটা ওরাল ক্যান্সার হওয়ার। ওকে, সো আঙুল দিয়ে যদি আমরা টাচ করি সেই লিশনটার গায়ে, হয় এটি খুব সহজে ব্লিড করবে, ব্লিডিং হবে, অথবা তার গায়ের যে ফিলিংটা হবে, ফিলটা হবে, সেটি হচ্ছে একটু হার্ড। ওকে, সো এই লক্ষণগুলো যদি দেখা যায়
এবং আরেকটি লক্ষণ হচ্ছে মুখ বেশি খুলতে পারছেন না। মুখটা ছিবড়ে হয়ে OSMM আমরা বলি, সেই মুখটা ছোট হয়ে আছে এবং ভেতরে কোনো গ্রোথ তৈরি হচ্ছে কিনা, মুখে জ্বালা, জ্বালা ভাব আছে কিন্তু মুখের ভেতরে কোনো গ্রোথ আছে কিনা, মুখ যেহেতু খুলছে না আমরা দেখতে পাই না। তো এই সমস্ত লক্ষণ যদি থাকে অবশ্যই আমাদের বায়োপসি করার জন্য ভাবা উচিত এবং একজন স্পেশালিস্ট ওরাল ক্যান্সারকে দেখানো উচিত। এর পরের প্রশ্নটি করেছেন অতনু ঘোষ। টাং ক্যান্সারের ফার্স্ট স্টেজ অপারেট করলে একেবারে কি ঠিক হয়ে যায়? তো এটাও আমরা শুনে নেব বিস্তারিত। সো জিভের ক্যান্সার স্টেজ, এই ব্যাপারে স্টেজিং ওরাল ক্যান্সারে আমরা সবসময় কথা বলি যে কোন স্টেজে ডিজিজটা আছে। ফলে ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ সেটি জিভে হোক বা চোয়ালে হোক, উপরের তালুতে হোক বা গালের গায়ে হোক, যেখানেই হোক, স্টেজ যদি তার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তার ইমপ্রুভমেন্টের সবসময় তার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো আমরা ওরাল ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1 বা স্টেজ 2 টিউমার ক্ষেত্রে বলি 5 ইয়ার্স সার্ভাইভাল রেট ইজ মোর দ্যান 70%। ওকে, সো জিভের কোনো ঘা যেটা স্টেজ 1 খুব আর্লি 2-3 সেন্টিমিটারের মধ্যে আছে, তাদেরকে যদি আমরা দ্রুত সার্জারি করতে পারি তার পুরোপুরি কিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরের প্রশ্নটি পেয়েছি সমর দাসের থেকে। ওনার প্রশ্ন ছিল, বাক্কাল মিউকাসেতে লাম্প ফিল করা যাচ্ছে, বাট ওপিজি অ্যান্ড এমআরআই রিপোর্ট নর্মাল। এখন কি করণীয়? ওকে, সো এই যে বাক্কাল অ্যাসপেক্টে যে লাম্প, মানে আমরা এই গালের গায়ে লাম্প ফিল করছি, সেই লাম্পটা যদি ওপিজিতে না এসে থাকে, কারণ ওপিজি আমরা হার্ট টিস্যু দেখতে পাই, মাড়ি দেখতে পাই। এবার আসছে এমআরআই। এমআরআই এ যদি না এসে থাকে তাহলে আমার মনে হয় না সেই লাম্পটা খুব সিগনিফিকেন্ট, অথবা এটা অলসো ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য লাম্প, যে লাম্পটা কত বড়, সে কি এদিক ওদিক নড়ে যাচ্ছে নাকি একটা জায়গায় ফিক্সড আছে। ওকে, সো অনেক কিছু ডিপেন্ড করে। এবার যদি কোনো রিপোর্টসে কিছু না আসে, কিন্তু সেখানে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডক্টরকে দেখানো। ক্লিনিক্যালি আমাদের দেখতে হবে যে, আমাদের এক্সামিন করে দেখতে হবে যে সেই লাম্পটার ক্যারেক্টারিস্টিকটা কি। সেইভাবেও বিবেচনা করে আমরা অনেক সময় দেখতে পাই যে ওকে এর সার্জারি দরকার আছে। যদিও এমআরআই আমরা কিছু পাচ্ছি না, কিন্তু অনেক সময় আমরা এটা পাই যে ক্লিনিক্যালি দেখা পেশেন্টকে ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট সিনারিওস। এরপরের প্রশ্নটা রয়েছে বরেন মণ্ডলের পক্ষ থেকে। উনি লিখেছেন, লিউকোপ্লাকিয়া কি পুরো সেরে যায়? 2 ইয়ার্স হলো, কমে বাড়ে। তো এই ব্যাপারেও আমরা জানবো কি হতে পারে। ওকে, সো লিউকোপ্লেকিয়া, লিউকোপ্লেকিয়া মানে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে গালের মধ্যে কোনো সাদা আস্তরণ। ওকে, সাদা কোনো একটা স্পট এবং সাদা একটা লেয়ার, কেরাটিনের একটা লেয়ার, সেটাকে আমরা বুঝি লিউকোপ্লেকিয়া। এবার লিউকোপ্লেকিয়ার অনেক ধরন আছে। শুধু সাদা দাগ, লিউকো এরিথ্রোপ্লেকিয়া, সাদা এবং লাল দাগ, শুধু এরিথ্রোপ্লেকিয়া, শুধু লাল দাগ। ওকে, ফলে পুরোপুরি কিওর হওয়ার আগে ভাবতে হবে যে কজ অফ দ্য লিউকোপ্লেকিয়া কি। যদি কোনো ইরিটেশনের জন্য হয়, দাঁতের ঘষা লেগে হচ্ছে বা কোনো ঘষা খাওয়া বা সে কারণে, হয়তো সেই ঘষা, সেই যে ইরিট্যান্ট, সেই ইরিট্যান্টকে রিমুভ করলে হয়তো অনেক সময় সেটি কমতে পারে এবং ভ্যানিশ হতে পারে। সেই ভ্যানিশ বা পুরো কিওর হওয়ার একমাত্র তখনই হবে তার স্টেজের উপর ডিপেন্ড করছে। সে কতটা তার প্রোগ্রেস হয়েছে। ওকে? সে যদি খুব আর্লি স্টেজে হয় সেটি পুরোপুরি কিওর হতে পারে। বাট মোস্ট অফ দ্য লিউকোপ্লিকিয়া যেটা হয়ে থাকে ইউজুয়ালি পুরোপুরি কিওর হয় না যতক্ষণ না আমরা তাকে পুরোপুরি রিমুভ করছি সার্জিক্যালি। ওকে? If it is a true leukoplekia then we need surgery. Okay? And it is a really safe surgery. ওকে? এটা নিয়ে বিরাট কিছু তার সঙ্গে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুবিধাটা কি হচ্ছে? লিউকোপ্লেকিয়া হচ্ছে প্রি-ম্যালিগন্যান্ট লিশন। প্রি-ম্যালিগন্যান্ট লিশন মানে কি? যে লিশন থেকে প্রি-ম্যালিগন্যান্ট মানে ম্যালিগন্যান্সির আগের স্টেজে আছে। ওকে যদি আমরা ওয়েট করি, ও আস্তে, আস্তে ধীরে, ধীরে ধাপ বাড়তে, বাড়তে ও ক্যান্সারে পরিণত হবে। ফলে সার্জারি করে যদি আমরা লিউকোপ্লেকিয়াকে বাদ দিই, তাহলে দুটো সুবিধা হলো। এক হচ্ছে সেই ডিজিজটা কোনোদিন ক্যান্সারে পরিণত হতে পারল না। ওকে? আর আমরা ক্যান্সার হওয়ার অনেক আগেই জিনিসটাকে রিমুভ করতে পারছি। ওকে? সো লিউকোপ্লেকিয়া মানে ইউজুয়ালি সার্জারি করলেই সেটির পুরোপুরি কিওর করা সম্ভব। আমাদের এবারের প্রশ্নটি করেছেন দেবাশিস পাল। উনি প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে। উনি লিখেছেন, 2025 সালে আমার ওরাল ক্যান্সার এর অপারেশন হয় কলকাতা মেডিকেল কলেজে। তারপর 30টি রেডিয়েশন হয়, কিন্তু কিছুটা জিভা ও নিচের দাঁতের পাটি বাদ যাওয়ার জন্য
শক্ত খাবার খেতে ও কথা বলতে খুবই অসুবিধে হয় এবং মুখের ভেতরটা আঠার মতো আটকে থাকে। শরীরের ওজন খুব বেশি বাড়ছে না, কি করণীয়? এই ব্যাপারে ওনার কি করণীয় রয়েছেন সেটাও আমরা শুনে নেব ডাক্তারবাবুর মুখ থেকে। ওকে, সো এই ক্ষেত্রে আপনার যেটি প্রবলেম হয়েছে সেটি হচ্ছে, যখন আমরা মুখের কোনো ক্যান্সার বা ঘা পাই, সেটি ডিপেন্ড করে যে সেটি কোন রিজনে হয়েছে। জিভকে ইনভলভ করেছে নাকি জিভ প্লাস ম্যান্ডেবল, নাকি তালুতে হয়েছে নাকি গালে হয়েছে, কোথায় হয়েছে? এবার আপনার কথা অনুযায়ী ক্যান্সারটি হয়েছে জিভ এবং ম্যান্ডেবল। অপারেশনে জিভের কিছু অংশ প্লাস ম্যান্ডেবল বাদ গেছে। সো আই থিঙ্ক ইট ইজ আ প্রাইমারিলি নিচের চোয়ালের ক্যান্সার, যেটি জিভের দিকে অল্প স্প্রেড করেছিল। ওকে, এবার আসা যাক যে জীবের আমরা যে এই যে ক্যান্সার অপারেশনে কি করি, এই ক্ষেত্রে চোয়ালের একটা অংশ কেটে বাদ দেওয়া হয় এবং তার সঙ্গে গলায় যে গ্ল্যান্ডসগুলো আছে, নেক ডিসেকশন সার্জারি করে আমরা সেই গ্ল্যান্ডসগুলোকে রিমুভ করি। এবার নেক্সট স্টেজ আসছে যে রিকনস্ট্রাকশন পার্ট। রিকনস্ট্রাকশন পার্ট আমরা দুভাবে করতে পারি, সেটি ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। যদি ফেসিলিটিস অফ মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশন সার্জারি থাকে এবং মাইক্রোভাস্কুলার সার্জন থাকেন, তাহলে আমরা ইউজুয়ালি যেটা করে থাকি সেটি পায়ের থেকে মাইক্রোভাস্কুলার সার্জারি করে চোয়ালটাকে পুনরায় বানাতে পারি এবং সেই হাড়ের সঙ্গে কিছুটা সফট টিস্যু বা স্কিন নিয়ে সেই আমরা জিভ এবং জিভের চারপাশের যে অংশটা আমরা রিকনস্ট্রাকশন করতে পারি। সেক্ষেত্রে সুবিধাটা কি হয়? সুবিধা হয় তার যে অক্লুশন হয়, অক্লুশনটা প্রপার থাকে, মানে দাঁতে দাঁতে যে পুরো বসা, যে বাইট করলে যে দাঁত প্রপারলি বসছে সেটি আমরা প্রপার মেনটেন করতে পারি। কারণ একটা সেগমেন্ট বাদ দেওয়ার পর সেই সেগমেন্ট নতুন করে তৈরি করছি আমরা। এবং সেক্ষেত্রে কি চিবিয়ে খাওয়া দাওয়া করা, এগুলোর কোনো সমস্যা সাধারণত হয় না। এবার আসি যে যদি আমরা ফিবুলার সার্জারি বা মাইক্রোভাস্কুলার সার্জারি না করি, তখন অপশন কি? তখন আমরা বুকের থেকে পেক্টোরালিস মেজর ফ্ল্যাপ নিয়ে সেই জায়গাটা রিকনস্ট্রাকশন করি। যখন বুকের মাংস নিই, মাংস মানে অনলি সফট টিস্যু, আমরা হাড় কিছু প্রোভাইড করছি না। তো সেটির জন্য যেটি হবে সেটি হচ্ছে জায়গাটা আমরা রিকনস্ট্রাকশন করছি, বাট পার্শিয়াল রিকনস্ট্রাকশন। ওকে, পার্শিয়াল রিকনস্ট্রাকশন মিনস আমরা বোন কিছু দিচ্ছি না, হাড় কিছু দিচ্ছি না। সেক্ষেত্রে চোয়াল একটু বেঁকে যেতে পারে এবং দাঁত প্রপার যে বাইট হওয়া সেটি হয়তো ডিস্টার্ব হতে পারে এবং সেটাই আপনার হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ক্যান্সারের স্টেজ এবং সেই ইনস্টিটিউশনের ফেসিলিটির উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে মাইক্রোভাস্কুলার করব নাকি পেক্টোরালিস মেজর ফ্ল্যাপ করব। এবং যে আহ, যে মুখ শুকনো বা শুকিয়ে যাওয়া ভাব, এটি আমরা রেডিওথেরাপির পর খুব কমনলি ফেস করি। এটি একটা অলমোস্ট একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, যেখানে আমরা ফেস করি অলমোস্ট পুরো মুখটা খুব ড্রাই হয়ে যায়। আমরা সেক্ষেত্রে কিছু স্যালাইভারি সাবস্টিটিউট ইউজ করতে বলি পেশেন্টকে, যাতে মুখটা একটু ভেজা ভেজা থাকে। তো এটাই বলার যে আপনার মেইন কারণ হচ্ছে যে চোয়ালের অপারেশনের পর সার্জারির জন্য একটা যে বুকের মাংস দিয়ে করা রোগটা রিমুভ হয়েছে, কিন্তু রিকনস্ট্রাকশনটা হয়েছে যেটি আমরা মাইক্রোভাস্কুলার না করার জন্য হয়তো একটু তার ডেভিয়েশন হচ্ছে। ওকে, এবং এই যে ড্রাইনেসটা ডিউ টু রেডিয়েশন। ওকে, বেশি বেশি করে জল খেতে হবে, মুখটা স্যালাইভারি সাবস্টিটিউট ইউজ করতে হবে, এটুকুই। ওকে, এবং রেগুলার ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটি বলে থাকি প্রথম 2 বছর 1 মাস পর পর অবশ্যই যিনি সার্জারি করেছেন তাকে দেখানো উচিত, যাতে আমরা দেখি যে অন্য কোনো জায়গায় মুখের কোনো আবার নতুন করে কোনো গ্রোথ তৈরি হচ্ছে কিনা। কারণ দেয়ার ইজ আ টার্ম কল্ড ফিল্ড ক্যান্সারাইজেশন। এর মানেটি হচ্ছে যেখানে ক্যান্সার হয়েছে, যদি বাদ বাকি মুখটা দেখতে নর্মাল লাগে, তবুও একটা মুখের একটি জায়গায় যদি ক্যান্সার হয়ে থাকে, দেয়ার ইজ এ চান্স যে নর্মাল মিউকাসের মধ্যেও ছোট ছোট সেলুলার চেঞ্জেস হয়ে বসে আছে। সেটি বছরের পর বছর সেই ফিল্ডটা চেঞ্জ করে অন্য কোথাও একটা গ্রোথ তৈরি হচ্ছে। সেই জন্য সবসময়ই প্রত্যেক মাসে অন্তত একবার করে সার্জেনকে, যিনি আপনার অপারেশন করেছেন, তাকে অবশ্যই দেখানো উচিত ফার্স্ট 2 ইয়ার্স। তারপর অনওয়ার্ডস আমরা 3 মান্থসলি অথবা 6 মাস পর পর তাকে অ্যাডভাইস করি দেখানোর জন্য। ওকে, এবারে আসি সেকেন্ডারি রিকনস্ট্রাকশন। যে প্রাইমারি সার্জারিতে আমরা শুধু ডিজিজটাকে বাদ দিয়েছি এবং সফট টিস্যু দিয়ে রিকনস্ট্রাকশন করেছি, কিন্তু দেয়ার ইজ সাম ফেশিয়াল ডিফর্মিটি, যেটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমরা শুধু সফট টিস্যু দিয়ে রিকনস্ট্রাকশন করেছি। এবার অনেক ক্ষেত্রে পেশেন্ট যদি মনে করেন যে আমরা আবার কিছু হাড় দিয়ে যদি নতুন করে চোয়াল বানিয়ে দেওয়া যায়, অথবা তার উপরে ডেন্টাল ইমপ্লান্ট বসানো যায় যাতে সেদিকটি দিয়ে চিবিয়ে খাওয়া যায়, সেগুলি সম্ভব। কিন্তু সেগুলি আমরা অন্তত 1 ইয়ার বা 2 ইয়ার্স ওয়েট করি। আমরা দেখি যে রোগটি আবার নতুন করে ফিরে আসছে কিনা বা সেইগুলোর সম্ভাবনা আছে কিনা। যদি আমরা দেখি ডিজিজ ফ্রি লাইফ একটা ভালো
এবং যে ডিজিজটা ছিল ওনার আগে সেটার স্টেজটা অনেক প্রাথমিক স্টেজে ছিল, তাহলে আমরা সেকেন্ডারি রিকনস্ট্রাকশন উইথ দ্য মাইক্রোভাস্কুলার সার্জারি আমরা প্ল্যান করতেই পারি। সেটি প্ল্যান করা যায় সেভাবে। আবার ফিবুলার ফ্ল্যাপ ফ্রম দ্য লেগ বোন আমরা নিয়ে নতুন করে মাইক্রো সার্জারি করে চোয়াল নতুন করে আবার তৈরি করতে পারি। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা করেছে অরিজিৎ বিশ্বাস। একটা ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই ছবিটি দেখিয়ে ও আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা কি ওরাল ক্যান্সারের লক্ষণ, যদি বলতেন। তো এটাও আমরা কথা বলছি, এই ব্যাপারে আমরা কিছু জেনে নেব। ওকে, সো এই ছবিটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের উপরে তালু, নরম তালু, যেটাকে বলি হার্ড প্যালেট আর সফট প্যালেট, নরম তালুর ওখানে একটা সাদা স্পট আছে। এবং এটি আমাদের দেখতে হবে যে সাদা স্পট এরকম যদি থাকে, যেটি 1 মাস বা 3 সপ্তাহের বেশি আছে, তাহলে সেটা সাসপিশিয়াস। ওকে, যদি কোনো ওষুধ অ্যাপ্লাই করেও কমছে না, ফলে এই লিশনটা আমার মতে বায়োপসি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখে মনে হচ্ছে সেখানে কোনো সেলুলার চেঞ্জেস, যেটাকে আমরা বলি ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়া মানে কি, একটা নর্মাল সেল সে চেঞ্জ হয়ে সে টুয়ার্ডস ক্যান্সার সে অগ্রসর হচ্ছে। ওকে, সেই স্টেজটাকে বলি ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়া 3 প্রকার হয়: মাইল্ড, মডারেট, সিভিয়ার। ওকে, ফলে বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। বায়োপসি করে আমাদের দেখতে হবে ডিসপ্লেসিয়ার কোন স্টেজে রোগটা আছে। ওকে, এবং যদি ডিসপ্লেসিয়া আসে সেক্ষেত্রে অবশ্যই এটা ট্রিটমেন্ট ইজ পুরো জিনিসটাকে সার্জারি করে রিমুভ করা। আজকে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার নিয়ে যে প্রশ্নগুলি আমরা পেয়েছিলাম বা যার উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন, বা মুখের মধ্যে যে কোনো রকম ক্যান্সার, ফ্র্যাকচার বা টিউমার সংক্রান্ত রোগে যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ক্লিনিকে আসতে পারেন। আমরা গড়িয়াতে স্পেশালি ক্যান্সার, ফ্র্যাকচার, টিউমার নিয়েই কাজ করতে চলেছি এবং গড়িয়াতে আমার সাথে থাকছেন ডাক্তারবাবু, অর্থাৎ যার সাথে আপনারা এতক্ষণ যার মুখ থেকে সমস্ত কথাগুলো শুনলেন, ডক্টর অরিন্দম মণ্ডল, ক্যান্সার বিশেষজ্ঞ, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। এছাড়াও আমাদের আরেকটি ক্লিনিক থাকছে মেদিনীপুরে, মেদিনীপুরের আনন্দপুরে। আপনাদের যেখানে সম্ভব আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আপনার অবহেলায় কিন্তু আপনার ক্ষতির কারণ। তাই কোনো রোগকে পুষে রাখবেন না, অবহেলা করবেন না। কারণ ক্যান্সার খুবই মারাত্মক একটি রোগ। এই রোগ যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা করাবেন, তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা যদি চান, আমাদের যোগাযোগ নাম্বার 7363948953, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার নাম লিখিয়ে আমাদের ক্লিনিকে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।